নমস্কার। বাংলার মহারণ শুরু হতে হাতে আর বিশেষ সময় নেই, আর আজ আমি এসেছি এমন একজনের সঙ্গে কথা বলতে যার নামের সঙ্গে অহরহ অনায়াসে আমরা ম্যাজিক শব্দটা বেশ দীর্ঘ সময় ধরে জুড়ে এসেছি। আজ আমি বহরমপুরে এসেছি ওই ম্যাজিক শব্দটা এখনও কাজ করছে কিনা খোঁজ নিতে। আজ আমার সঙ্গে রয়েছেন অধীর চৌধুরী। অধীরবাবু, স্বাগত জি 24 ঘন্টায়। অধীর চৌধুরী একটা ফ্যাক্টর, আজকের দিনেও একটা ফ্যাক্টর বহরমপুরে, কিন্তু 24-এ আপনি বহরমপুর বিধানসভায় এগিয়ে থেকেও প্রবল মেরুকরণের হাওয়ায় পিছিয়ে পড়েছিলেন। এবার সেটা ওভারকাম করতে পারবেন বলে চেষ্টা করছি। সেই মেরুকরণের হাওয়াটা কিছুটা ব্লান্ট হয়েছে এবার, সে সারা মুর্শিদাবাদেই হয়েছে। সেটা বিজেপি টিএমসি যে মেরুকরণের রাজনীতি, সেটা বোধহয় মানুষের মোহভঙ্গ হয়েছে বলে আমার ধারণা। একদম নেই তা না, তো লড়াই তো সবসময় প্রতিকূলতার বিরুদ্ধেই। ব্লান্ট হয়েছে বুঝলেন কি করে? বুঝতে পারি, চলাফেরা করতে, লোকের সঙ্গে কথা বলতে গিয়ে মোহভঙ্গ হচ্ছে মানুষের। এবার তো এসআইআর বরং আরো শার্প করেছে বলে অনেকের ধারণা। সেটা হতে পারে, কিন্তু এশিয়ার জন্যে মানুষ জানে যেটা মোদির দপ্তর, নির্বাচন কমিশন আর দিদির অকর্মণ্যতা, উদাসীনতা দুটোর সংমিশ্রণে এশিয়ার প্রক্রিয়ায় মানুষের জটিলতা বেড়েছে, এটাও মানুষ জানে। আপনার আসন বহরমপুর বিধানসভা কেন্দ্র, এটাতে মাইনরিটি বেশি, ভোট ব্যাংক 50%-এর বেশি মাইনরিটি রয়েছে এখানে। তো এটা তো আপনার জন্য আশীর্বাদও হতে পারে, কিন্তু প্রবল মেরুকরণ। বহরমপুর বিধানসভায় মাইনরিটি 50%-এর বেশি, এটা আমার জানা নেই। হয়তো আপনার 53%। আমার জানা নেই এতটা, কারণ এখানকার ডেমোগ্রাফিক কম্পোজিশন এরকম ছিল না, হঠাৎ আপনার কাছে শুনলাম। তো যাই হোক, এখানে আমি কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নেতৃত্ব করি না। আমি হিন্দু মুসলমান উভয়ের সহযোগিতা, আশীর্বাদ, দোয়া নিয়েই রাজনীতি করি। এবং সারা মুর্শিদাবাদে আমরা সবাই জানি যে মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত একটা জেলা। এই জেলায় পরপর 5 বার আমি নির্বাচিত হয়েছি, মানে পরপর 5 বারই আমি সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষের এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের, তারা সংখ্যায় কম হতে পারে মুর্শিদাবাদে হিসাবে হিন্দুরাই অঙ্কে সংখ্যালঘু, কিন্তু আমি উভয় সম্প্রদায়ের মানুষের কাছে বরাবর ভোট পেয়ে থাকি। তাই ওইসব নিয়ে আমি অতটা চিন্তিত নই। 2021-এ এই আসন বিজেপির দখলে গিয়েছিল, সেটা কিন্তু ভোট কাটাকাটির জেরে যত না। 2021-এ গেছিল সেটা এনআরসি, প্রো এনআরসি, নো এনআরসির কারণে সেই সময় মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। 2021-এর পর তো এনআরসি নিয়ে কেউ গল্প করেনি, না বিজেপি কথা বলেছে না টিএমসি কথা বলেছে। ওদের মানুষ তো বুঝতে পেরেছে এখানে এনআরসির নামে কাউকে বাংলাদেশেও পাঠানো হয়নি, আর এনআরসির নামে কারোর উপকারও করা হয়নি, অপকারও করা হয়নি। এনআরসি যেমন আলোচনা হয়েছিল তেমন আবার এনআরসি ধামাচাপা পড়ে গেল। আমরা এনআরসির কথা তুলে এখানকার মানুষকে বলেছিলাম যে আসামে এনআরসি হয়েছিল, 19 লক্ষ লোকের নাম বাদ গেছিল, 14 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলমান। তো এনআরসির মতলব কি, এনআরসির পরিণাম কি মানুষ জেনেছে। এনআরসি মানে এই যে বিভ্রান্তির কথা আপনি বলছেন, আপনি কিভাবে কাটাচ্ছেন বিভ্রান্তি? বলেই কাটাচ্ছি মানুষের সঙ্গে। আজকে মিডিয়া যুগ, বলার যুগ, ফেসবুকের যুগ, মানুষকে বলছি, মানুষও তো সচেতন হচ্ছে। সারা জীবন আমরা যদি মনে করি মানুষ আমাদের কথাতেই চলবে, তা তো নয়। মানুষ সচেতন হচ্ছে, মানুষের শিক্ষা দীক্ষা বাড়ছে, বারবার মানুষ ধোঁকা খেতে খেতে মানুষও ধীরে ধীরে এই ধোঁকার যে দেওয়া হয়, রাজনৈতিক যে ধোঁকা, যে বিভ্রান্তি, তার সঙ্গে মানুষও পরিচিত হয়ে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। শিক্ষা, স্বাস্থ্য, রুজি, শিল্প নিয়ে কেউ কোনো কথা বলছে না। ভোট এলেই ধর্ম, ভোট এলেই এনআরসি, ভোট এলে এসআর, চালাকিটা মানুষ বুঝতে পারছে। তাই মাঝে কোনো শক্তির দরকার যারা এই সমস্ত অপশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাই কংগ্রেসের প্রয়োজনীয়তা মানুষ বুঝছে। এই মানুষের কথা আপনারা বলছেন, কিন্তু ধোঁকা আপনি যেটাকে বলছেন, দুর্নীতি বা অন্য যা কিছু অপশাসন, সেগুলো নিয়েই ভোটে গিয়ে তৃণমূল একটার পর একটা ভোটে হই হই করে জিতেছে। যখন জিতেছে, কোথায় জিতবে জানি না, কারণ মমতা ব্যানার্জির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। ভালো করে খোঁজ নিয়ে দেখতে পাবেন আপনারা। এই মুসলমান করে মমতা ব্যানার্জি ভোট করে, মুসলমান সম্প্রদায়ের ওয়াকফের যখন আন্দোলন, তাদেরকে বলছে তুমি দিল্লি চলে যাও, মুসলমানকে বলছে তুমি দুধেল গাই, এগুলো করে করে মুসলমান সমাজকে খুব অপমান করছে মমতা ব্যানার্জি। এই মন্দির তৈরি করা একটা সম্প্রদায়ের জন্য, আরেকটা সম্প্রদায়কে এখানে করা, বঞ্চিত করা, এগুলো মানুষের কাছে ভালো বার্তা তো যাচ্ছে না। কিন্তু সারে ভীত মুসলিম সম্প্রদায় কাকে বাঁচবেন বলে আপনার মনে হয়? যেখানে তারা মনে করবে যে কংগ্রেসে জেতার সম্ভাবনা, সেখানে কংগ্রেসকে ভোট দিবে।
মুসলিম ভোট স্ট্র্যাটেজিক হবে। আপনি এত বছর লোকসভায় থেকে আবার বিধানসভার মাঠে খেলতে নেমেছেন, নবগ্রামের পর বছর 30-এর একটা গ্যাপ। এবার কি অন্যরকম মাঠ, চ্যালেঞ্জটা বেশি মনে হচ্ছে না কম? আমি সবসময় চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়েছি, বাম আমলেও চ্যালেঞ্জ ছিল, তৃণমূলের আমলেও চ্যালেঞ্জই আমার জীবনে তো সাথী। ফলে চ্যালেঞ্জ নিয়ে আমি করে চিন্তিত নই, লড়তে হচ্ছে লড়বো এবং লড়াই করে জিতবো, এই মানসিকতা নিয়ে আমি লড়াই করি। আপনার একটা ভাবমূর্তি আছে রাজ্যে, আপনি আগমার্কা মমতা বিরোধী। এটা কি কোথাও ভোটের বাজারে আপনাকে আমি আগমার্কা মমতা বিরোধী মানে মমতার ব্যক্তিগতভাবে মমতা বিরোধী নয়, আমি ভুল ধারণা আপনাদের। মমতা ব্যানার্জির প্রতি আমার কোনো ঈর্ষাও নাই, বিদ্বেষও নেই, কিন্তু মমতা ব্যানার্জি রাজনীতিটা করে, মমতা ব্যানার্জির যে ভাবনা, আমি তার চরম বিরোধী। কারণ মমতা ব্যানার্জির রাজনীতি বাংলাকে শেষ করেছে, মমতা ব্যানার্জির রাজনীতি বাংলার গণতন্ত্রকে শেষ করেছে, মমতা ব্যানার্জির রাজনীতিতে বিরোধীদের কোনো রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে। আজকে একটা মিউনিসিপ্যালিটি, বহরমপুর মিউনিসিপ্যালিটি, শুধু কংগ্রেস করার অপরাধে সেখানকার দুটো ডি ক্যাটাগরির মহিলা স্টাফ, তাদেরকে পক্সো কেসে আসামি করা হয়েছে। ভাবতে পারেন, পক্সো কেসে আসামি করা হয়েছে দুটো ডি ক্যাটাগরির মহিলাকে, অপরাধ তাদের কংগ্রেসের তারা সমর্থক, এবং তার মধ্যে দুজনের শিক্ষিকা, তার মধ্যে একজন শিক্ষিকার বিরুদ্ধে পক্সো কেসের মামলা করা হয়েছে। সেই স্কুলে কোনো ছাত্র নেই, ছাত্রীও নেই। আরেকটা স্কুলে 300 থেকে 400 ছাত্র, তার জন্য আরেকজন মহিলাকে পক্সো কেসে আসামি করা হয়েছে। যে অভিযোগ করছে সে না, তার বাবাকে দিয়ে অভিযোগ, আর সে 1 বছর আগে স্কুল ছেড়ে চলে গেছে। অপরাধ তার কংগ্রেসকে সমর্থন করে। আপনি জানেন, কালকে পদযাত্রা করতে গিয়ে একটা হরিজনের ছেলে আমার সঙ্গে হাত মিলিয়েছিল, একটা ফুলের মালা দিয়েছিল। ঘটনা চলেছে বহরমপুর মিউনিসিপ্যালিটি স্টাফ, আজ থেকে তার স্যালারি বন্ধ। কি বলছেন? আমি বলছি খোঁজ নিয়ে দেখুন। সে শুধু একা নয়, গোটা বহরমপুর মিউনিসিপ্যালিটিতে কোনো একটা কর্মচারী পাবেন না যারা কংগ্রেসকে ভোট দিব বা কংগ্রেসকে ভালো লাগে এই কথা বলতে পারে। সঙ্গে সঙ্গে স্যালারি বন্ধ, সঙ্গে সঙ্গে মিথ্যা কেসে অভিযুক্ত হবে। মারাত্মক মানে সেটা মমতা ব্যানার্জিকে জানিয়েছি, টিভিতে জানিয়েছি, লিখিত জানিয়েছি, তার কোনো অনুভূতি নাই, কোনো অনুকম্পা নাই। এত একটা নিষ্ঠুর মুখ্যমন্ত্রী যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, এর থেকে দুর্ভাগ্য কি থাকতে পারে? মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, গীতা চৌধুরী, শিবানী সাহা, ডি ক্যাটাগরি স্টাফ, শুধুমাত্র কংগ্রেস করার অপরাধে এর আগে তাদের চাকরি মায়না বন্ধ করা হলো। হাইকোর্ট থেকে মায়না চালু করার পর দেখলো, আমাদেরকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট পক্সো কেসে আসামি করে দেওয়া। পক্সো কেসে তারা গরিব পরিবার, একটা পরিবার, তার মধ্যে তার 2টো বোন, কেউ নেই তাদের ভূভারতে, গোটা সংসদে তাদের কেউ নেই, 2টো বোন, তাদের মায়নাটা বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে প্রতিহিংসা পরায়ণ মানসিকতা মমতা এবং তার দলের লোকদের। আপনার উপর এত রাগ কেন, নাকি ভয়? আমি মমতা ব্যানার্জির প্রতিপক্ষ, তাই মমতা ব্যানার্জির কাছে মাথা নিচু করি না। মমতা ব্যানার্জি কিছু বললে মানতে রাজি নয় আমি, যুক্তি ছাড়া। আজে বাজে কিছু বললে তো হবে না। এই মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য গত লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক দাঙ্গা করিয়েছে। এই বহরমপুরে লোকসভায় আমাকে হারানোর জন্য সাম্প্রদায়িক দাঙ্গা, শক্তিপুরে তাঁর দলের বিধায়ক সে কথা বলছে যে হ্যাঁ মমতার কথায় আমি সব কিছু করেছি। মমতার কথায় সে বলেছে আমি বলেছি 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু, হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি। মমতা ব্যানার্জি কোনদিন নিন্দা করেছে? মমতা ব্যানার্জি কোনদিন এটাকে মানে অস্বীকার করেছে? করেনি। সেই নির্বাচনের সময়ও করেনি। নির্বাচনের পর হারার পর যখন তার দলের বিধায়ক তার দল ছেড়ে তার বিরুদ্ধে অভিযোগ করছে, এই অভিযোগ, তখনও সে চুপ করে আছে। তো এরকম প্রতিহিংসা পরায়ণ একটা রাজনীতিবিদ মানে মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে অথচ একই দলে ছিলেন, মমতার জন্য আপনিও সভা সমিতির আয়োজন করেছেন এই বহরমপুরে। হ্যাঁ করেছিলাম, তখন তো জানতাম না যে তার মুখোশের পিছনে কি লুকিয়ে আছে। তা আমি সমর্থন করেছিলাম। আমি নিজে প্রধান সোনিয়া গান্ধীকে বলেছিলাম যে বামের বিরুদ্ধে হারাতে মমতা ব্যানার্জিকে আপনারা ভাবুন। মমতা ব্যানার্জির কথা আমি বলেছি 2011। হ্যাঁ বলেছি। মুখোশের পিছনে যে তার যে নগণ্য নিষ্ঠুর চেহারা, মানে নিষ্ঠুর চেহারাটা আমি তো তখন দেখতে পাইনি। মানুষের ক্ষমতার পর মানুষ তার প্রকাশ পায়। দেখুন, আমরা অনেকে মমতা ব্যানার্জি সৎ সতী সব বলি, কিছু না থাকলে সবাই সৎ সতী হয়। কিছু পাওয়ার পর কতটা সৎ, কতটা সে নিষ্পাপ, কতটা সে নিঃস্বার্থভাবে সততার সঙ্গে পরিচালনা করে, সেটাকে দেখতে হয়। কিছু না পেয়ে কেউ সৎ, কিছু পাওয়ার পর সে সৎ থাকবে। পাওয়ার পর টেস্টেড হয়। বাবার আগে অনেক কিছু বাতালাম মারে। মমতা ব্যানার্জি ধোঁকাবাজ একটা নাট্যকার, একদম মিথ্যা কথা বলে বাংলার মানুষকে পরিচিত করছে, প্রভাবিত করছে। বাংলার মানুষ আজ নয় কাল এটা বুঝবে যে বাংলার মানুষের সিদ্ধান্তের সব থেকে বড়
ভুল সিদ্ধান্ত এই মমতা ব্যানার্জিকে ক্ষমতা দেওয়া। আজ নয়, আগামীকাল বুঝবে, লিখে দিলাম আমি। অধীরবাবু, একটা প্রশ্ন এখানে করতেই ভীষণ ইচ্ছে করছে, আপনিও নিশ্চয়ই অবগত, প্রদেশ কংগ্রেসের এখন যিনি সভাপতি, তার অ্যাপয়েন্টমেন্টই নাকি হয়েছে তিনি তীব্র মমতা বিরোধী নন এই ভাবমূর্তি। আমার জানা নাই, আমার পার্টি কখনোই এই কথা আমাকে বলেনি। সব থেকে বড় প্রমাণ, 14 তারিখে রাহুল গান্ধী শামসেরগঞ্জ এসেছিলেন, তার ভাষণটা দয়া করে দেখে নেবেন যে মমতার বিরুদ্ধে কি বলেছে আর মোদীর বিরুদ্ধে কি বলেছে, তাতেই প্রমাণ হয়ে যাবে। রাহুল গান্ধী 14 তারিখে এসে প্রথম সভা করলেন রায়গঞ্জে। তিনি প্রথম তৃণমূলের বিরুদ্ধে বলতে শুরু করলেন ভাষণের 30 মিনিট পর। তা কি হয়েছে? কারণ তিনি ন্যাশনাল পলিটিক্স করেন, ন্যাশনালি বিজেপি থ্রেট, রিজিওনালি মমতা থ্রেট, তাই ন্যাশনাল ইস্যুকে, ন্যাশনাল ইস্যুকে তাকে প্রায়োরিটি দিতে হবে। ভোটটা তো বাংলায়। তাতে কি উনি হয়েছে? ট্রাম্প, এপস্টাইন সব বললেন, তাতে কি মমতা আছে? এলো তাতে কি 8 আছে? ঘন্টা পর। আমাদের ন্যাশনাল পার্সপেক্টিভে কথা বলি, আমরা কংগ্রেস পার্টি করি, আমরা কুয়োর ব্যাংক তো না মমতা ব্যানার্জির মতন যে শুধু আকাশটাকে দেখবো কুয়োর মুখের মতন। কংগ্রেসের সাইনবোর্ড হয়ে যাওয়া, এটা নিশ্চয়ই এই কয়েনেজটা আপনি শুনেন। ওটা তো এর মমতা কারণ ব্যানার্জিরা কি বলে। বলে মনে হয় আপনার? সবাই বলে সাইনবোর্ড হয়ে যাবে। সাইনবোর্ড হতে কংগ্রেস 100টা এমপি আসন পেয়েছে, সাইনবোর্ড হতে পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রকাশ ঘটবে, আত্মপ্রকাশ দেখতে পাবেন। সাইনবোর্ড হয়েও বাই ইলেকশনে পশ্চিমবঙ্গে কোনোদিন ঘটেছে যে বাই ইলেকশনে বিরোধীরা জিতেছে? পশ্চিমবঙ্গের এরকম ইতিহাস আছে, আমরা জিতেছি। হ্যাঁ, বলতে পারেন চলে গেছে, সেটা তো অন্য জিনিস। এইটাই তো করে মমতা ব্যানার্জি, নীতিহীন, আদর্শহীন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এটাই করে। যে বাইরেনকে জেতানোর পুরো ক্রেডিট আপনার, এটা কি কোথাও তৃণমূলের কাছে থ্রেট? তাই আপনি সভা করতে বেরোলেই গো ব্যাক এবং কালো পতাকা? অবশ্যই থ্রেট। আমি মমতাজি থ্রেট হয়ে থাকতে চাই। মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে অধীর চৌধুরীকে থ্রেট মনে করেন? সেটা মমতা ব্যানার্জি জানে, নিশ্চয়ই মনে করেন, নাহলে আমাকে নিয়ে চিন্তা করবে কেন? আমাকে হারাতে দাঙ্গা লাগাবে কেন? আজকে আমাকে হারাতে বহরমপুর বিধানসভায় মমতা ব্যানার্জি হেলিকপ্টার ছেড়ে পদযাত্রা করবে কেন রে ভাই? পদযাত্রা করছে বাংলায়, কোথাও মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে কাউকে জেতানোর জন্য বা হারানোর জন্য পদযাত্রা করেছে? এখানে করছে। গোটা মিউনিসিপ্যালিটির স্টাফদেরকে ব্যবহার করা হচ্ছে, ফোন করা হচ্ছে আইপ্যাকের নির্দেশ অনুসারে। সরকারি তথ্য সমস্ত আইপ্যাক তৃণমূল দপ্তরে দিয়ে দিয়েছে। সেই তথ্য ধরে ধরে, সেই ডাটা ধরে ধরে যে ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে বা অন্য সুবিধা পেয়েছে তাদেরকে ফোন করে নরমে গরমে, তুমি কংগ্রেসকে ভোট দিলে তোমার সব চলে যাবে, কংগ্রেসকে ভোট না দিলে তোমার 500 টাকা বাড়বে, কংগ্রেসকে ভোট দিলে জল বিদ্যুৎ সব বন্ধ হয়ে যাবে, কংগ্রেসকে ভোট না দিলে ঘরে ঘরে চাকরি। বিজেপির বিরুদ্ধে বলছেন? একটাও না। এটাই তো লক্ষ্য নিয়ে যে বহরমপুরে আমাকে হারানোর জন্য বিজেপি আর টিএমসি কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলছে না। ঠিক গত লোকসভা নির্বাচনেও তাই হয়েছিল। বড় মজার ব্যাপার, এই মমতা ব্যানার্জি চালাকি হচ্ছে এইখানটা যে বহরমপুর বিধানসভা কেন্দ্রে না বিজেপি টিএমসি বিরুদ্ধে বলে, না টিএমসি বিজেপির বিরুদ্ধে বলে। ওদের একটাই লক্ষ্য, যে যেতে যেতুক, টিএমসি বা বিজেপি, অধীর চৌধুরী হারলেই হলো। গোটা মুর্শিদাবাদে কি হবে এবার? ভালো হবে কংগ্রেসের। কংগ্রেস কটা পাবে? কটা পাবে বলতে পারবো না, ভালো হবে। আর গোটা রাজ্যে কংগ্রেস রাজ্যের কথা বলতে খাতা খুলবে? মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, পুরুলিয়া, 4টে ডিস্ট্রিক্ট আমরা ফোকাস করছি। বাকি রাজ্যের কথা পিসিসি প্রেসিডেন্ট বলতে পারবে, আমি জানি না। আপনার কি মনে হয় বিজেপি না তৃণমূল ক্ষমতা কে আসতে পারে? যে আসে আসুক, আমরা সকলের জন্য বিরোধী জায়গায় বসবো, আমরা আমাদের মতো করে বাংলার মানুষের কণ্ঠস্বর হব। আচ্ছা, মোহাম্মদ সেলিমের সঙ্গে এবার মানে সিপিএম এর সঙ্গে আপনাদের কোনো এবারে জোট হলো না, গাঠবন্ধন হলো না? হ্যাঁ, সবাই জানে। এটা আপনার জন্য আরো রিস্ক বাড়িয়ে দিল না বহরমপুরের মতো সিটে? না না, পার্টিরা সিদ্ধান্ত নিয়েছে তাই, আমি ওসব চিন্তা করে ভোট করছি না। মোহাম্মদ সেলিমের পাশ দিয়ে আপনি বহরমপুরেই হেঁটেছেন, গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয় ঝুলি। অস্বীকার করছি না, আমি তো বামেদের সঙ্গে জোট করেছিলাম 2016 সালে, তাতে বিরোধী দলের স্বীকৃতি পেয়েছিলাম, কোনোদিন তো অস্বীকার করিনি আমি। বামেদের সঙ্গে একসঙ্গে গত লোকসভায় লড়েছি মুর্শিদাবাদে। আপনি ধরুন পুরোনো কথা বলছেন, গত লোকসভায় আমি আর সেলিম ভাই মুর্শিদাবাদে লড়েছি, আমি সেলিম ভাইয়ের প্রচার করেছি। বহরমপুরে আমি, মুর্শিদাবাদ লোকসভায় সেলিম ভাই লড়েছি। এবারে জোট না করাটা খারাপ হলো কি? ওটা বলতে পারবো না, আমি ওগুলো ভবিষ্যৎ বিচার করবে পার্টির সিদ্ধান্ত, এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। ভবানীপুর নিয়ে আপনার প্রেডিকশন কি? চাই মমতা ব্যানার্জি আর শুভেন্দুর মধ্যে কে বড় শক্তিমান তার পরীক্ষা হচ্ছে দেখতে চাই। সবাই যেমন উৎসুক নিয়ে কৌতূহল নিয়ে বসে আছে, দেখতে চাই। অধীরবাবু, অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।